শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু কিভাবে নিট মুনাফা বের করতে হবে। আমরা একটু বোর্ডের দিকে খেয়াল করি। এখানে একটি অঙ্ক তোমাদের সামনে দেওয়া আছে। এটি হলো বইয়ের অনুশীলনীর 3 নম্বর অঙ্ক। এটি র্যামিল দেওয়া আছে এবং এটার সাথে কিছু সমন্বয় বা অন্যান্য তথ্য এখানে দেওয়া আছে। এটাকে কেন্দ্র করেই আমাদেরকে নিট মুনাফা বের করতে হবে। তো এই অঙ্কের খ নম্বরে মোট মুনাফা 47,000 টাকা ধরে আমাদের নিট মুনাফা বের করতে বলেছে। তা আজকে আমরা মোট মুনাফা 47,000 টাকা এখানে লেখা আছে, এটা ধরে আমরা নিট মুনাফাটা বের করব। তা আমরা একটু রেয়ামিলের দিকে খেয়াল করি। এখানে ক্রয় ও পাওনাদার যথাক্রমে 1,50,000 এবং 90,000 টাকা, দেনাদার ও বিক্রয় 73,000 ও 1,87,000 টাকা, বহির্পরিবহন ও বহির্ফেরত। বহির্পরিবহনের আরেকটি নাম আছে, সেটা হলো যে বিক্রয় পরিবহন, যথাক্রমে 15,500 এবং 6,500 টাকা। 15% ব্যাংক জমাতিরিক্ত, এটি আনা হয়েছে 31/1/2017 সালে, ক্রেডিট দিকে 40,000 টাকা। মূলধন 1 লক্ষ টাকা, অগ্রিম ভাড়া ডেবিট দিকে 10,000 টাকা। ব্যাংক চার্জ ও কুরিন যথাক্রমে 2,000 ও 3,500 টাকা। কুরিন সঞ্চিতি নগদ বার্তা 7,500 ও 11,000 টাকা। ইজারা সম্পত্তি 8 বছরের জন্য 1,20,000 টাকা। অন্যান্য তথ্য অথবা সমন্বয় একই কথা। সেখানে যে তথ্যগুলো দেওয়া আছে, অবিকৃত পণ্যের মূল্য 63,500 টাকা। অবিকৃত পণ্যের মূল্য অর্থ হলো সমাপনী মজুত পণ্য। সমন্বয় 2 অগ্রিম ভাড়া, এখানে 6,000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। সমন্বয় 3 উক্ত বছরের কুরিনের পরিমাণ 3,000 টাকা এবং 5% হারে কুরিন সঞ্চিতির ব্যবস্থা করতে হবে। এই তথ্যগুলো নিয়ে আমাকে নিট মুনাফা বের করতে হবে। শিক্ষার্থীরা, এখানে মোট মুনাফা যে 47,000 টাকা, এখান থেকে আমাকে পরিচালন ব্যয়টি বাদ দিতে হবে। পরিচালন ব্যয় হলো আমাদের অফিস সংক্রান্ত খরচ এবং বিক্রয় সংক্রান্ত খরচ। এই দুইটাকে সমন্বয় করলে যে ব্যয়টি দাঁড়ায় সেটাকে বলা হয় পরিচালন ব্যয়। কারণ অফিস এবং বিক্রয় সংক্রান্ত খরচ বাদ দিয়ে কখনোই আমরা আমাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারবো না। আমাদেরকে খেয়াল করতে হবে র্যামিলে এরকম পরিচালন ব্যয়টি দেওয়া আছে কিনা এবং সমন্বয় এই সম্পর্কে কোনো তথ্য দেওয়া আছে কিনা। তো ক্রয় এবং বিক্রয়, ক্রয় ও পাওনাদার এটার কোনো কাজ নেই, দেনাদার এবং বিক্রয় এটার কোনো কাজ নেই। বহির্পরিবহন ও বহির্ফেরত, তো এই বহির্পরিবহনের অপর নাম হলো বিক্রয় পরিবহন। অর্থ, যখন কোনো পণ্য ক্রয় করা হয়, এই ক্রয়ের সাথে যে পরিবহন খরচ জড়িত, এটাকে বলা হয় প্রত্যক্ষ পরিচালন ব্যয়। ঠিক তদ্রূপ এটি পণ্য বিক্রয় করার সময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওই বিক্রয় পরিবহন যে খরচটি, সেটি যদি বহন করা হয় তাহলে সেটাকে বলা হয় বহির্পরিবহন অথবা বিক্রয় পরিবহন। এটাকে বলা হয় বিক্রয় সংক্রান্ত খরচ। এই বহির্পরিবহন আমাকে পরিচালন ব্যয়তে দেখাতে হবে। আমাকে খেয়াল করতে হবে যে সমন্বয় এই বহির্পরিবহন সম্পর্কে কিছু বলা আছে কিনা। তোমরা দেখতে পাচ্ছ এটা সম্পর্কে কোনো তথ্য দেয়া নেই। সুতরাং বহির্পরিবহন 15,500 টাকা, এটা সরাসরি দ্বিতীয় ঘরে আমাকে দেখাতে হবে। বহির্পরিবহন 15,000 টাকা 500 টাকা দেখানোর পরে এরপর আছে 15% ব্যাংক জমা অতিরিক্ত, এটার পর আমাকে সুদ বের করতে হবে। তো পরিচালন ব্যয়তে সুদের কোনো কাজ নেই, আমাকে অন্যান্য আয় এবং অন্যান্য ব্যয়তে যে কিন্তু এই সুদের কাজগুলো আমাকে দেখাতে হবে। মূলধন এখানে 1 লক্ষ টাকা, অগ্রিম ভাড়া এখানে 10,000 টাকা। যদি ভাড়া থাকতো এখানে তাহলে সরাসরি পরিচালন ব্যয়টা আসতো। অগ্রিম ভাড়া এটা সম্পদ। যদি সমন্বয় বলা থাকে তাহলে আমাকে দেখতে হবে সমন্বয় কি বলা আছে। তো এটা যদি কখনো র্যামিল অগ্রিম ভাড়া থাকে কখনোই পরিচালন ব্যয়তে আসবে না, যদি সমন্বয় নতুন করে কোনো কিছু বলা না থাকে। দেখতে পাচ্ছ অগ্রিম ভাড়ার 6,000 টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। অর্থাৎ আমার যদি কখনো কোনো ব্যবসা বা বাসা ভাড়া নিতে চাই, সেখানে বাড়ি ভাড়া কিন্তু আমাকে অ্যাডভান্স প্রদান করতে হয়। যেমন 6 মাসের, 3 মাসের, 4 মাসের বাড়ি ভাড়া অ্যাডভান্স প্রদান করতে হয়। এই যে আমি অ্যাডভান্স টাকাটি প্রদান করলাম, এটা কিন্তু আমার জন্য কখনো ব্যয় না।
তো এখন সেখানে যখন আমি আমার কার্যক্রম শুরু করব, আমার তো অ্যাডভান্স প্রদান করা সেখানে আছে। তো যখন 1 মাস মেয়াদ যখন উত্তীর্ণ হয়ে যাবে, তো যার কাছ থেকে ভাড়া নিলাম সে পূর্বে প্রদানকৃত টাকা থেকে ওই অটোমেটিক সে কিন্তু কর্তন করে রেখে দিবে, আমাকে নতুন করে সেই টাকাটি প্রদান করতে হবে না। যেমন এই যে অগ্রিম ভাড়া 6,000 টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, মানে মেয়াদ উত্তীর্ণ হওয়া মানে এটাকে আমাকে খরচ ধরতে হবে। যদি কখনো মেয়াদ উত্তীর্ণ হয় তাহলে এটাকে আমাকে কি ধরতে হবে, এটাকে আমাকে খরচ ধরতে হবে। যেমন এই ভাড়া খরচ 10,000 টাকা তাকে আগে দেওয়া হয়েছিল এবং এখান থেকে 6,000 টাকার মেয়াদ উত্তীর্ণ হওয়া মানে এটা আমাকে খরচ হিসেবে দেখাতে হবে এবং সেটা অবশ্যই পরিচালনার ব্যয়তে আমাকে অন্তর্ভুক্ত করতে হবে। দেখতে পাচ্ছ ভাড়া খরচ এখানে 6,000 টাকা। এরপরে ব্যাংক চার্জ ও কুরিন সঞ্চিতি, ব্যাংক চার্জ হলো 2,000 টাকা ডেবিট থেকে। ব্যাংক চার্জ যেহেতু আগে দেওয়া আছে সুতরাং টাকাটি ডেবিট থেকে থাকবে। ব্যাংক চার্জটা কি, যেহেতু ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনগুলো টাকা জমা রাখা প্লাস হলো ব্যবসায়িক অন্যান্য কাজের জন্য ব্যাংকের সাহায্য নিতে হয়। তো ব্যাংক কর্তৃপক্ষ যে সেবাটি প্রদান করলো এটার জন্য ব্যাংক কর্তৃপক্ষ এটি চার্জ কর্তন করে রাখবে। এটা ব্যবসার জন্য কিন্তু এই টাকাটি কেটে রাখা হয়েছে, যার ফলে ব্যাংক চার্জও আমাকে পরিচালনার ব্যয় অন্তর্ভুক্ত করতে হবে। সমন্বয় কিন্তু ব্যাংক চার্জ আমাকে কোনো কিছু বলা নেই, সুতরাং এই ব্যাংক চার্জের টাকাটি সরাসরি আমাকে দ্বিতীয় ঘরে উপস্থাপন করতে হবে। ব্যাংক চার্জ হলো 2,000 টাকা। এরপরে দেখতে পাচ্ছি কুরিন সঞ্চিতি, আমাকে কুরিনের কাজটি করতে হবে। এখানে কুরিন সঞ্চিতির আমেলের ক্রেডিট দিকে 3,500 টাকা দেওয়া আছে, এটা হলো পুরাতন সঞ্চিতি। সমানে আমাকে কি বলা আছে দেখি, যে উক্ত বছরের কুরিনের পরিমাণ 3,000 টাকা। এই যে উক্ত বছরের কুরিনের পরিমাণ 3,000 টাকা, এটা হলো নতুন কুরিন এবং 5% হারে কুরিন সঞ্চিতির ব্যবস্থা করতে হবে, এটাকে বলা হয় নতুন কুরিন সঞ্চিতি। তো আমার র্যামের কিন্তু কোনো কুরিন দেওয়া নেই। তো এখন আমি যে নতুন নিয়মে যে কুরিনটা বের করব, সবার আগে আমাকে নতুন কুরিন সঞ্চিতি আমাকে উপস্থাপন করতে হবে। তো এখন নতুন কুরিন সঞ্চিতি আমাকে 5,000 টাকা বের করতে বলেছে। তো আমি কিন্তু এই টাকাটি বের করব কোন টাকার পরে সেটা কিন্তু আমাকে জানতে হবে। তো সেটা বের করতে গেলে আমাকে দেনাদার দেখতে হবে যে দেনাদার কয় টাকা আছে এখানে। তো র্যামিলের দেনাদার তোমার দেখতে পাচ্ছ 73,000 টাকা আছে। এই 73,000 টাকার পরে আমাকে যদি সমন্বয় ধারে বিক্রয় দেওয়া থাকে তাহলে আমাকে ধারে বিক্রয় যোগ করতে হবে। আমি কিন্তু দেনাদারের পরে কিন্তু সরাসরি 5% বের করতে পারবো না, আমাকে দেনাদারের সাথে কিছু লেনদেন যোগ বের করতে হবে। তোমরা জানো যে দেনাদারের সাথে ধারে বিক্রয় যোগ করতে হবে, সে তথ্য এখানে দেয়া নেই। তারপরে দেনাদারের সাথে অলিখিত বিক্রয় ফেরত সমন্বয় আমাকে বাদ দিতে হবে, সেই বিক্রয় ফেরত কিন্তু এখানে দেয়া নেই। তো ধারে বিক্রয় দেয়া নেই, অলিখিত বিক্রয় ফেরত দেয়া নেই। সর্বশেষ নতুন কুরিন বাদ দিতে হবে। নতুন কুরিন এখানে 3,000 টাকা দেয়া আছে, আমি এটা বিয়োগ করলাম। বিয়োগ দেওয়ার পর 70,000 টাকা। এই 70,000 টাকার পরে 5% যদি করি তাহলে বেরোবে 3,500 টাকা। নতুন সঞ্চিতি থেকে আমাকে কুরিন এবং কুরিন সঞ্চিতি বিয়োগ দিতে হবে। তো কুরিনের পরিমাণ যদি বেশি হয় তাহলে নতুন সঞ্চিতির সাথে সেই টাকাটি আমাকে যোগ করতে হবে। আর কুরিন থেকে যদি এই যে পুরাতন কুরিন সঞ্চিতি এটা যদি বেশি হয় তাহলে এই টাকা থেকে সেই টাকাটি আমাকে বাদ দিতে হবে। তো আমাদের র্যামিলে কুরিন থাকে, র্যামিলে কিন্তু কুরিন সেই তথ্যটি দেয়া নেই। সমন্বয়ে নতুন কুরিন দেয়া আছে 3,000 টাকা, এইটাই আমাকে কুরিন হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। এবং তোমরা দেখতে পাচ্ছ যে র্যামের যে পুরাতন কুরিন সঞ্চিতি সেটা 3,500 টাকা। এখানে নিঃসন্দেহে কুরিন থেকে এই পুরাতন কুরিন সঞ্চিতি এই টাকাটি কিন্তু বেশি। তো সেটি পার্থক্যের পরিমাণ 500 টাকা
যেহেতু পুরাতন কুরিন সঞ্চিতির টাকাটা বেশি কুরিন থেকে, যার ফলে নতুন কুরিন সঞ্চিতি থেকে আমাকে এই 500 টাকাটি বিয়োগ দিতে হবে। আচ্ছা, যদি ব্যাপারটা এরকম হতো, যদি এখানে যদি কুরিন হতো 3500 টাকা আর কুরিন সঞ্চিতি পুরাতন যদি হতো 3000 টাকা, তাহলে কুরিনের পরিমাণটা বেশি আসতো, তখন আমরা নতুন সঞ্চিতির সাথে এই টাকাটি আমাদেরকে যোগ করতে হবে। এখন যেহেতু পুরাতন কুরিন সঞ্চিতির পরিমাণটা বেশি, সেটা কত টাকা, 500 টাকা এই কুরিন থেকে, সুতরাং নতুন সঞ্চিতি থেকে আমাকে এই পুরাতন এই উদ্ভিদের টাকাটি আমাকে বিয়োগ দিতে হবে। বিয়োগ দেওয়ার পর এখানে ব্যালেন্স এসেছে 3000 টাকা। এরপরে নগদ বারটা প্রদান করলে পরিচালন ব্যয়ের মধ্যে আসবে এবং পাওয়া গেলে অবশ্যই অন্যান্য আয়ের মধ্যে আসবে। তো নগদ বারটা এখানে ডেবিট থেকে দেওয়া আছে 7500 টাকা। এই যে ডেবিট থেকে টাকাটি আমাকে ব্যয় করতে হবে। হ্যাঁ, এরপর দেখতে পাচ্ছি ইজারা সম্পত্তি। ইজারা সম্পত্তির অর্থ হলো এটি প্রতিষ্ঠান যদি তার সম্পত্তি কেনার সামর্থ্য না থাকে, মানে তার যদি প্রতিষ্ঠানে ওরকম নগদ অর্থ না থাকে যে টাকা দ্বারা তিনি সেই প্রতিষ্ঠানের সম্পত্তি ক্রয় করবেন, তো দেখা যায় কি ওই সম্পত্তি তার আবশ্যিক তার ব্যবসার কাজে ব্যবহার করার জন্য, কিন্তু প্রতিষ্ঠানের নগদ অর্থ হাতে নেই, তখন সেই ক্ষেত্রে আমাকে অনেক প্রতিষ্ঠান থেকে তাদের কাছ থেকে আমাকে সম্পত্তি ভাড়া করে সেই সম্পত্তিটা ব্যবসার কাজে ব্যবহার করতে হবে। এবং সেই সম্পত্তি ভাড়া নেওয়ার জন্য একটা মেয়াদ থাকে, এখানে দেখতে পাচ্ছি 8 বছর, অর্থাৎ সেই সম্পত্তিটা আমি 8 বছরের জন্য ভাড়া নিয়েছি। এখন প্রতি বছরে অবলোপনটা বের করতে হবে এবং এই অবলোপনের টাকাটি আমাকে পরিচালন ব্যয় অন্তর্ভুক্ত করতে হবে। এখানে আমি যে সম্পত্তি ইজারা নিয়েছি সেটা টোটাল পরিমাণ ছিল 1,20,000 টাকা। 1,20,000, মেয়াদকাল ছিল 8 বছর, আমাকে 8 দ্বারা ভাগ দিতে হবে। তো 8 দ্বারা ভাগ দেওয়ার পরে এখানে প্রতি বছর যে অবলোপন সেটা বেড়েছে 15,000 টাকা। তো এখানে যদি মেয়াদকাল 6 বছর থাকতো আমাকে 6 দ্বারা ভাগ দিতে হবে। মেয়াদকাল যদি এখানে 10 বছর থাকে আমাকে 10 দ্বারা ভাগ দিতে হবে। মেয়াদকাল যদি 5 বছর থাকে আমাকে এখানে 5 দ্বারা ভাগ দিতে হবে। মেয়াদকাল দ্বারা ভাগ দিলে আমার অবলোপনের টাকাটি বের হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই হলো আমার মোটামুটি পরিচালন ব্যয়। সেখানে এসেছে গড় পরিবহন 15,500, ভাড়া মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেটা 6,000 টাকা, ব্যাংক চার্জ 2,000 টাকা, কুরিনের যে উদ্বৃত্ত সেটা বিয়োগ দেওয়ার পরে 3,000 টাকা, বার্তা প্রদান 7,500, ইজারা সম্পত্তি অবলোপন 15,000 টাকা। আমার আপাতত এই পরিচালন ব্যয় যোগফলটি আমাকে তৃতীয় ঘরে আমাকে নিতে হবে। 15,500 যোগ 6,000 যোগ 2,000 যোগ 3,000 যোগ 7,500 যোগ 15,000। আমার মোট মুনাফা দেখতে পাচ্ছ 47,000 টাকা, পরিচালন ব্যয় তার থেকে 2,000 টাকা বেশি। শিক্ষার্থীদের যেহেতু আমার মোট মুনাফা থেকে পরিচালন ব্যয়ের পরিমাণটা বেশি, সুতরাং এই যে মুনাফাটা বের হচ্ছে সেটাকে আমরা মুনাফা বলতে পারবো না, এটা এখন আমার হবে পরিচালন ক্ষতি। আর যদি মোট মুনাফা টাকাটা বেশি হতো তাহলে তখন এটাকে আমরা বলতে পারতাম পরিচালন মুনাফা। ক্ষতি হওয়ার কারণে এই টাকাটিকে আমাকে ব্র্যাকেট দিয়ে এখানে অন্তর্ভুক্ত করতে হবে। তো এই ব্র্যাকেট দেওয়ার মানে হলো ক্ষতি, অর্থাৎ আয়ের থেকে এখানে ব্যয়টা বেশি হয়েছে। এরপরে আমাকে দুইটা কাজ করতে হবে, সেটা হলো অন্যান্য আয় এবং অন্যান্য ব্যয়। এটি জটিল বিষয়, মনে রাখাটা অনেক সময় সম্ভব হয় না। অন্যান্য আয়ের মধ্যে আসবে শিক্ষানবী ইসলামী বার্তা পাওয়া গেল,
সঞ্চয়পত্রের সুদ, বিনিয়োগের সুদ, ব্যাংক জমার সুদ, উপভাড়া, হ্যাঁ, প্রদত্ত ঋণের সুদ, অনেক আয় আছে যে আয়টা আমাকে অন্তর্ভুক্ত করতে হবে। এর মধ্যে মাত্র একটা আয় আছে, বাট্টা প্রাপ্তি, এখানে 11,000 টাকা। অন্যান্য আয় এখানে ছিল 11,000 টাকা, ক্ষতি ছিল 2,000 টাকা। সুতরাং ক্ষতির পরিমাণটা পুষিয়ে নেওয়ার পরে এখন আয়ের পরিমাণ দাঁড়িয়েছে 9,000 টাকা। যদি এখানে আয় হতো তাহলে আমি সরাসরি আমি যোগ করতে পারতাম। যদি ক্ষতি হয়েছে, আগে ক্ষতির পরিমাণটা আমাকে উসুল করতে হবে, বা ক্ষতির পরিমাণটা কমাতে হবে, তারপরে ক্ষতিটা উঠানোর পরে যে টাকা থাকবে সেই টাকাকে আমাকে প্রফিট বা মুনাফা ধরতে হবে। এখানে 9,000 টাকা প্রফিট, এবং এটার সাথে একটি অন্যান্য আয় দেয়া আছে, এবং এটার সাথে আমাকে অন্যান্য ব্যয়টি বাদ দিতে হবে। শিক্ষার্থীরা, এখানে অন্যান্য ব্যয় একটিতে আছে 15% ব্যাংক জমাতিরিক্ত। এই ব্যাংক জমাতিরিক্তের পরে আমাকে 15% সুদ বের করতে হবে। এখন এই সুদের টাকাটি যে অন্যান্য ব্যয়ের মধ্যে আসবে, আমি বুঝবো কি করে? বোঝার সহজ উপায় হলো, যদি কখনো কোনো টাকা ক্রেডিট দিকে থাকে, আমি আবারও বলছি, যদি কোনো টাকা কখনো ক্রেডিট দিকে থাকে এবং সেই টাকা পর যদি আমাকে সুদ বের করতে বলে, তাহলে সুদের টাকা আসবে ডেবিট দিকে। আর ডেবিট দিকে আসা মানে হলো সেটা অন্যান্য ব্যয়ের মধ্যে আসবে। আর কোনো টাকা যদি ডেবিট দিকে থাকে এবং তারপরে যদি আমাকে সুদ বের করতে বলে, তাহলে সেই সুদের টাকা যাবে ক্রেডিট দিকে। আর যদি সেই টাকা ক্রেডিট দিকে যায়, তার মানে আমাকে বুঝতে হবে সেই সুদের টাকাটি অন্যান্য আয়ের মধ্যে আসবে। এইভাবে সহজে আমরা ফাইন্ড আউট করতে পারবো যে কোন সুদের টাকা আমার অন্যান্য আয়ের মধ্যে আসবে এবং কোন সুদের টাকা আমার অন্যান্য ব্যয়ের মধ্যে যাবে। যেহেতু ব্যাংক জমাতিরিক্ত টাকাটি ক্রেডিট দিকে দেওয়া আছে, এটা সুদ আসবে ডেবিট দিকে, মানে এটা অন্যান্য ব্যয়। আমি এটা বুঝতে পারলাম, কিন্তু এখন আমাকে তিনটা বিষয় খেয়াল করতে হবে। এই অঙ্কটির হিসাবকাল 2017 সালে 30 জুন, অর্থাৎ 17 সালে 30 জুন তার ক্লোজিং মাস। তাহলে ওপেনিং মাস হবে জুলাই, জুনের পরবর্তী মাস হলো জুলাই মাস। এই জুলাই মাসটা হলো ওপেনিং, কিন্তু সেটা 2017 সালের না, 2016 সালের। অর্থাৎ 2016 সালের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। অর্থাৎ 2016 সালের জুলাই থেকে তার হিসাব কার্য শুরু হয়েছে এবং 17 সালে জুনে সে ক্লোজ করেছে। এখন আমাকে দেখতে হবে ঋণটা সে কয় তারিখে নিয়ে আসছে। অনেক সময় ঋণের পরে 12 মাসের সুদ ধরতে হয়, অনেক সময় তারিখ যখন উল্লেখ থাকে তখন আমাকে 6 মাস, 7 মাস, 8 মাস, যে কয় মাস আমি ওই ঋণটা ব্যবহার করব সেই কয় মাস আমাকে সুদটা প্রদান করতে হবে। যেমন একটা ব্যক্তি তার বাসা নির্মাণ করার জন্য জানুয়ারি মাসের 1 তারিখে সে ঋণটা নিয়ে আসছে, তার ডিসেম্বর পর্যন্ত তাকে 12 মাসের সুদ দিতে হবে। আর আবার আরেকটা ব্যক্তি সে মার্চ মাস থেকে 1 তারিখ থেকে সে ঋণটা নিয়ে আসছে, এখন সে কিন্তু আর 12 মাসের সুদ প্রদান করবে না। সে মার্চ থেকে ডিসেম্বর, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাকে 10 মাস ওই ব্যাংক কর্তৃপক্ষকে সুদ প্রদান করতে হবে। এক্ষেত্রে উনি ব্যাংক জমাতিরিক্ত ঋণটা নিয়ে আসছেন 31 তারিখে জানুয়ারি মাসের 17 সালের। তাহলে এখানে হিসাব করাটা 17 সালের, আর উনি ঋণটা নিয়ে আসছেন 17 সালের জানুয়ারি মাসের 31 তারিখে। তার মানে জানুয়ারি মাসের শেষ তারিখে উনি সুদটা নিয়ে আসছেন। এই মাসটা শেষ হয়ে গেছে, এই জানুয়ারি মাসের জন্য কোনো সুদ প্রদান করতে হবে না, আমাকে ফেব্রুয়ারি মাস থেকে কাউন্ট করতে হবে বা হিসাব করতে হবে, ফেব্রুয়ারি মাস থেকে জুন পর্যন্ত। তাহলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। তার মানে উনি এই ব্যাংক জমাতিরিক্ত টাকাটি 5 মাস ব্যবহার করেছেন এই ঋণের টাকাটি, এবং যার ফলে ওই ব্যাংক কর্তৃপক্ষকে তাকে 5 মাসেরই সুদ প্রদান করতে হবে। তাহলে আমরা জানতে পারলাম আমাকে ব্যাংক জমাতিরিক্তের পরে আমাকে সুদ বের করতে হবে 15%, মাস হিসাবে এটা হলো 5 মাসের টাকা। তো এখন আরেকটি বিষয় খেয়াল করতে হবে যে র্যামিলে কোথাও ব্যাংক জমাতিরিক্ত সুদ দেওয়া আছে কিনা। দেয়া থাকলে আমাকে কাজটি অন্যরকম ভাবে করতে হবে। তো এখানে কিন্তু র্যামেলের কোথাও ব্যাংক জমাতিরিক্ত সুদটা দেয়া নেই, যার ফলে না দেওয়ার কারণে আমি এই সরাসরি এই সুদের টাকাটি আমার র্যামেলে আমি উপস্থাপন করতে পারবো।
তোমরা দেখতে পাচ্ছ যে 40,000 টাকা পর আমি এখানে 15% বের করলাম। এটা 15% বের করার পর আমাকে 1 বছরের সুদের টাকা বের করতে হবে। তো 40,000 15% বের করার পরে 6,000 টাকা আমার সুদ বের হয়েছে। এই 6,000 টাকা হলো 1 বছরের সুদ। তো আমি তো 1 বছরের সুদের টাকা দিব না, কারণ আমি এই টাকা ঋণটা তো আমি আর 1 বছর ব্যবহার করতে পারি নাই, আমি ব্যবহার করেছি মাত্র 5 মাস। তো 5 মাসে এটাকে 5 মাসে কনভার্ট করতে হবে। 5 মাসে কনভার্ট করবো কিভাবে? ভাগ 12 গুণ 5, তো 12 মাসে 1 বছর, তাহলে ভাগ 12 গুণ 5। তো 5 মাসে এখানে এসেছে 2500 টাকা। হ্যাঁ, আমি তোমাদের সামনে আবার বলছি যে এই ব্যাংক জমাতিরিক্তের পরে আমাকে সর্বপ্রথম 15% সুদ বের করতে হবে। এবং যেহেতু আমি 31 তারিখ, জানুয়ারি মাসের 31 তারিখ এটা নিয়ে আসছি, তাহলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এই জুন মাস পর্যন্ত আমাকে 5 মাসের সুদ দিতে হবে। তো প্রথমে আমাকে 15% বের করতে হবে, 40,000 গুণ 15%। এবং সেটাকে 5 মাসে কনভার্ট করবে কি করে? 12 মাসে 1 বছর ভাগ 12 গুণ 5, 2,500 টাকা। এখন এই মুনাফার টাকা 9,000 টাকা থেকে এই টাকা বাদ দিলে আমার টোটালি নেট মুনাফা এখানে 6,500 টাকা। এই অঙ্কে একটি মাত্র অন্যান্য আয় দেয়া আছে এবং একটি মাত্র অন্যান্য ব্যয় দেয়া আছে, আর কোনো আয় এবং ব্যয়টি দেয়া নেই। শিক্ষার্থীরা, আমি তোমাদের সামনে আজকে নিট মুনাফা নিয়ে আলোচনা করেছি। ইনশাল্লাহ আগামী তো আমি তোমাদের সামনে নিট মুনাফা নিয়ে নতুন করে কোনো অঙ্ক নিয়ে আমি এখানে হাজির হব। তো তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অপরকে ওই আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য উৎসাহ প্রদান করবে, যাতে আমি তোমাদের জন্য আর নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি। শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে এই পর্যন্তই। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে